নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুবোধ ঘোষের লেখা একখানি চমৎকার ছোট গল্প, আশ্চর্য প্রেমের গল্প। গল্পের নাম হঠাৎ গোধূলি। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প, হঠাৎ গোধূলি। ওদের দুজনকে পাশাপাশি একসঙ্গে দেখলে কিছুক্ষণের জন্য তাকিয়েই থাকতে হয়। অলকা আর প্রশান্ত যেন একই ছন্দে একই কবিতার দুটি চরণের মতো মিলে গেছে। দুজনে পাশাপাশি থাকলে তবেই ওদের দুজনকে এত সুন্দর দেখায়। বর্ষাকালের জল ভরা পুকুরের পাশে একটি পুষ্পিত ঝুমকো জবার গাছের মতোই। ওরা নিজেদের গুণেই যেন পরস্পরকে রূপ ধার দিয়ে এতটা সুন্দর করে নিজেদের মিলিয়ে নিয়েছে। নইলে শুধু একটা জল ভরা পুকুর কি বা এমন সুন্দর? একটা ঝুমকো জবার গাছের একলা রূপের মধ্যে তাকিয়ে দেখবার মতো এমন কি বা আছে? বিয়ের পরেই আগ্রাতে বেড়াতে গিয়েছিল দুজনে। তাজমহলের সিঁড়ি দিয়ে নামবার সময় একজন আমেরিকান ট্যুরিস্ট আচমকা সামনে এসে দাঁড়ালো। ইশারায় অনুরোধ জানালো 1 মিনিটের জন্য একটু থেমে থাকতে। ক্লিক ক্লিক, উৎফুল্ল পাখির মতো টুরিস্টের ক্যামেরা যুগল রূপের দিকে তাকিয়ে একবার ডেকে উঠল। চৌরঙ্গিতে বাসের প্রতীক্ষায় ওরা দুজনে যখন একটা স্টপে দাঁড়িয়ে থাকে, দু একটা বেহায়া টমি একরোখা কেউটের মতো শীষ দিতে দিতে এগিয়ে আসে। একেবারে সামনে এসে পড়তেই অলকা ও প্রশান্ত একসঙ্গে তাকায়। কেউটে টমি চকিতে পাশ কাটিয়ে সরে যায়। দূরে এগিয়ে গিয়ে আর একবার ঘাড় ফিরিয়ে ভীরু চোখ তুলে দেখে কালা আদমির দেশে কোন শিল্পী জাদুকরে তৈরি একজোড়া মোহ যেন পথের উপর দাঁড়িয়ে আছে। শুধু চেহারার জন্য নয়, শুধু গুণ মান শিক্ষা ও বিদ্যের জন্য নয়, ওরা সবচেয়ে সুখী ওদের ভালোবাসার জন্যই। এই ভালোবাসাকে ক্ষণিকের জন্য বিচলিত করতে পারে পৃথিবীতে এমন কোনো ছলনা আছে বলে ওরা বিশ্বাস করে না। সুতরাং নিজের সম্বন্ধে প্রশান্তের ধারণা যদি তার মনের ভিতরে একটা সুশোভন স্পর্ধায় ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে, তবুও তাতে দোষ দেওয়া যায় না। অলকা যদি আত্মবিশ্বাসে একটু বেশি সাহসী হয়ে উঠতে থাকে, তবে তাতে নিন্দে করার মতো বিশেষ কিছু থাকতে পারে না। প্রশান্ত এক এক সময় বলে, অলকা, তুমি কল্পনা করতে পারো আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি, আরো একজন কোনো ভদ্রলোকের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তার হাতটা এইভাবে তোমার গলা জড়িয়ে আছে। অলকা প্রশান্তের হাতটা সজোরে টেনে নামিয়ে দেয়। এইরকম বিশ্রী কথা বলবে যদি, তাহলে আমায় আর ছুঁতে পাবে না। প্রশান্ত হাসতে থাকে। তার সুপুরুষতার মূল্য আর মর্যাদা অলকার কাছে মাঝে মাঝে এইভাবেই নেহাত রসিকতার ছলে এসে যাচাই করে নেয়। অলকা রাগ করে, কিন্তু প্রশান্তের বেশ লাগে।
প্রশান্তের একবার জ্বর হয়েছিল। একটি নার্স রাত জেগে প্রশান্তকে শুশ্রূষা করত। নার্সটি দেখতে খুব সুন্দর, তার উপর বেশ ভদ্র আর লাজুক। ওষুধ খাওয়াবার সময় নার্স প্রশান্তর মাথাটা হাত দিয়ে প্রায় জড়িয়ে ধরত। নার্সের আগ্রহ ভরা দু চোখের দৃষ্টি প্রশান্তের মুখের ওপর ঝুঁকে থাকত। অলকা সবই দেখত, তবু তার মনের কোণে কোনো মেয়েলি অভিমানে একটু অস্বস্তির খোঁচা লাগতো না। অলকার কাছে এইসব অতি তুচ্ছ ব্যাপার। অলকা জানে প্রশান্তের মনে এক তিল জায়গাও আর খালি পড়ে নেই। সব ঠাঁই জুড়ে বসে আছে স্বয়ং অলকা। প্রশান্তের সঙ্গে বের হয়। পথে, ট্রামে, বাসে কতবার সত্যিকারের রূপসী চোখে পড়েছে অলকার। কিন্তু অলকা দেখেছে প্রশান্ত তাদের দিকে ভ্রুক্ষেপও করে না। দেশ বিদেশের নাম করা অ্যাথলেটদের ছবির একটা অ্যালবাম এনে একদিন প্রশান্ত অলকাকে দেয়। নাও নাও, বসে বসে দেখো, এক একটা চেহারা দেখে চোখ জুড়িয়ে যাবে তোমার। অলকা অ্যালবামটা উল্টিয়ে দেখেই টেবিলের উপরে ছুঁড়ে ফেলে দেয়। ভারী সব ছিড়ি, এসব দেখার গরজ আমার নেই, তোমার স্বাদ থাকে তুমিই দেখো। প্রশান্তর চোখে অদ্ভুত এক তৃপ্তি এবং সেই সঙ্গে গর্ব উদ্ভাসিত হয়ে ওঠে। এই রসিকতাগুলি নেহাতি তুচ্ছ, কিন্তু তার মধ্যেই যেন এক পরম বিশ্বাস বারবার পরীক্ষায় মাজা ঘষা হয়ে খাঁটি সোনার মতো আরো উজ্জ্বল হয়ে ওঠে। তাই প্রশান্ত এত খুশি। প্রশান্তের আত্মশ্রদ্ধা অলকার সমাদরে সজল বাতাসে সতেজ চারা গাছের মতোই ঊর্ধ্বে মাথা ঠেলে উঠেছে। সুন্দরী অলকার কাছে পৃথিবীর সব পুরুষ মিথ্যে। রূপে, গুণে, ব্যক্তিত্বে ও প্রেমিকতায় সত্য মাত্র একটি পুরুষ অলকার কাছে নিঃশ্বাস বায়ুর মতো মন প্রাণ চেয়ে আছে। সে হলো অলকার স্বামী প্রশান্ত। এই উপলব্ধি প্রশান্তের কথাবার্তায়, ঠাট্টায়, রসিকতায় এক সবিনয় ঔদ্ধত্যের নেশা এনে দিয়েছে। প্রশান্ত সেটা বুঝতে পারে না বোধ হয়, কিংবা বুঝতে পারলেও ভালো লাগে। প্রশান্তকে যদি পুরুষোত্তম বলা যায়, তবে প্রশান্তের বন্ধু শঙ্করকে অপৌরুষেও না বলে উপায় নেই। রোগা, কালো, টাক পড়া মাথা, কপালের উপর 4-5টা বসন্তের দাগ। জীবন বীমার দালালি করে শঙ্কর। সামান্য রোজগার, লেখাপড়া হয়তো সামান্য কিছু জানে। শঙ্কর প্রায় সন্ধ্যার সময় প্রশান্তের বাড়ি একবার ঘুরে যায়। প্রশান্তের সঙ্গে অনেক পদস্থ সম্পন্ন লোকের জানাশোনা আছে, তাদের একটু বলে কয়ে দিলেই শঙ্কর দু একটা জীবন বীমার মক্কেল পেয়ে যায়। শঙ্কর করুণার পাত্র সন্দেহ নেই। প্রশান্ত তাই গরিব বন্ধুকে সাহায্য করতে কুণ্ঠা করে না। অলকাও তার যথাসাধ্য করে। চা জলখাবার না খাইয়ে সে কখনো শঙ্করকে উঠতে দেয় না। অলকা ও প্রশান্ত একদিন বেরিয়ে ফিরে দেখে শঙ্কর বৈঠকখানার ঘরে একা একা বসে আছে। রাত 9টা বেজে গেছে যদিও। ওরা আসা মাত্রই শঙ্কর গাত্রোত্থান করে। প্রশান্ত বলে, আরে এতক্ষণ যখন ধৈর্য ধরে বসেই আছো, তখন আর 5 মিনিট বসে যেতে দোষ কি, বসো বসো। অলকা প্রশান্তের একটা ইশারা বুঝতে পারে। একটা ডিশে কিছু খাবার সাজিয়ে এনে শঙ্করের সামনে রাখে। এছাড়া শঙ্করকে নিয়ে আর একটা ব্যাপার প্রায়ই হয়ে থাকে, হাসাহাসি আমোদের চর্চা। শঙ্করকে নিয়ে প্রশান্ত প্রায়ই রগড় করে। বিয়ের পর থেকেই প্রশান্তের এই খেয়ালটা আরো বেশি প্রবল হয়ে উঠেছে। এক একদিন প্রশান্তের মাথায় যেন রগড়ের একটা ভূত এসে ভর করে। শঙ্কর ব্যতিব্যস্ত হয়ে ওঠে। তবু অদ্ভুত এক পুলকে মাতাল হয়ে প্রশান্ত বলতেই থাকে,
যদি নেহাত বিয়ে করতেই হয় শঙ্কর, তবে প্রেম করেই বিয়ে করবে, নইলে কিন্তু আমার মতো পস্তাতে হবে। পস্তাতে হবে? পস্তাতে হবে? নিছক রঙ্গ করেই এত বড় একটা মিথ্যা কথা না বলে নিলে প্রশান্ত যেন তার পরিণয়ের কৃতার্থ জীবনের সত্যটিকে চরম করে অনুভব করতে পারে না। অলকা ঘরে এসে ঢোকে। প্রশান্তের রসিকতা আরো উদ্বেল হয়ে ওঠে। তুমি জানো না অলকা, শঙ্কর এ যাবৎ তিনবার প্রেমে পড়েছে। ওর দোষ নেই, নায়িকারাই মরিয়া হয়ে ওর পিছনে লেগেছিল। শঙ্করের উপেক্ষায় একটি ভগ্ন হৃদয় তরুণী তো আজ পর্যন্ত বিয়েই করলেন না। সবই নিছক মিথ্যা, তৈরি করা কাহিনী মাত্র। নগণ্য শঙ্করের জীবনে নিতান্তই অলিক উপকথার কতগুলি বিদ্রূপ। তবু এসব কথা বলে প্রশান্ত কি যে আনন্দ পায় তা সেই জানে। অপ্রস্তুত শঙ্কর সত্যি লজ্জায় আরো কুৎসিত হয়ে ওঠে। অলকা সামনে বসে সব শুনছে, হয়তো সব বিশ্বাসও করে ফেলছে। শঙ্কর প্রশান্তকে ধমকে সুরে আপত্তি জানায়। কি সব বাজে বাজে কথা বলছো প্রশান্ত, তোমার আর মাত্রা জ্ঞান নেই? অলকার দিকে চকিতে একবার তাকিয়ে শঙ্কর চোখ নামিয়ে নেয়। অলকা শান্তভাবে শঙ্করের দিকে তাকিয়ে থাকে। কৌতুকে অলকার চোখ দুটিও হাসতে থাকে। একটা অধঃপতিত অন্ধকারের দিকে তাকিয়ে দূর নক্ষত্রের দরদের মতোই অলকার চোখের হাসিটা যেন মিটি মিটি জ্বলে। চা খাওয়া শেষ করে শঙ্কর। জীবন বিমার একজন নতুন মক্কেলের ঠিকানা প্রশান্তর কাছ থেকে নিয়ে উঠে পড়ে শঙ্কর, চলে যায়। প্রশান্ত একদিন বলল, তোমার সৌভাগ্যের চন্দ্রকলা এতদিনে পূর্ণ হলো অলকা। অলকা বলল, কি হলো? তুমি কি মনে করেছ শঙ্কর এখানে শুধু খাবার খেতে আর জীবন বিমার মক্কেলের খোঁজ নিতে আসে? আহা, তা মনে করবো কেন? তোমার বন্ধু মানুষ, তুমি ওকে ভালোই বাসো, তাই আসে। না গো বিশ্ব মনোরমা, তা নয়, তোমাকেই দেখতে আসে। কি যে বলো, এরকম বিদঘুটে কথা আর বলো না, আর যাই বলো। প্রশান্ত যেন এতদিনে তার কল্পনার মধ্যে আরো একটি প্রচন্ড প্রহসন তৈরি করেছে। হাসি থামাতে পারে না প্রশান্ত। প্রশান্ত প্রস্তাব করে, একটা মজা করতে হবে অলকা, তোমাকে কিন্তু রাজি হতেই হবে। অলকা একটু ভয় পায়। ঠিক ভয় নয়, লজ্জাই বোধ হয়। ভয় পাবার মতো মন তো তার নয়। আমাকে আমাকে আবার কি করতে হবে? বলছি তুমি শঙ্করকে একদিন প্রেম নিবেদন করো, আমি পাশের ঘরেই থাকবো। আমি শুধু বোকাটার মুখের ভাবটুকু স্টাডি করব। দেখি ও কি বলে আর কি করে। অলকা বিরক্তির সঙ্গে প্রবলভাবে আপত্তি জানায়, এসব কি কথা? তোমার বন্ধুকে নিয়ে তুমি ঠাট্টা রগড় করো, সেটা খারাপ কিছু নয়, কিন্তু আমি ওসব করতে যাব কেন? ছি। আরে শুধু একটু থিয়েটারি ঢঙে অভিনয় করবে, আর কিছু তো নয়। কি কি করতে হবে বলবে? শঙ্করবাবু, আপনাকে আমি কত ভালোবাসি তা আজও বুঝতে পারলেন না? আপনি কি হৃদয়হীন? অলকা ঘৃণায় ও লজ্জায় শিউরে ওঠে। ছি, রাম রাম, অভিনয় করে ওসব কথা বলা যায়? তার চেয়ে গুড ফ্রাইডের ছুটিতে রানু যখন এখানে আসবে, তোমরা শালী ভগ্নিপতিতে ষড়যন্ত্র করে শঙ্করকে নিয়ে যত খুশি মশকরা করো, আমি বাধা দেব না। রানু চোখে মুখে কথা বলতে পারে, এসব ওই ভালো পারবে। আহা,
রানুকে দিয়ে এসব করালে কি আমার লাভ হলো? আমি যেটা এক্সপেরিমেন্ট করে দেখতে চাই সেটাই তো হবে না। অলোকা বোকার মতো তাকিয়ে থাকে। আবার এই কোন খেয়াল নিয়ে মশগুল হয়েছে প্রশান্ত? না, প্রশান্তের প্রেমিকতার শ্লাঘা মনের ভিতরে থাকলেই সুন্দর ছিল। যেটা নিঃসংশয় সত্য তাকে বারবার নানা তুচ্ছ প্রসঙ্গে খুঁটে খুঁটে যাচাই করবার কোনো অর্থ হয় না। অবশ্য এসব রগড় মাত্র, সেটা প্রশান্ত জানে, অলোকাও বোঝে। তবু অলোকা একটু বিরক্তই হয়। অলোকা বলে, বড় বেশি ছেলে মানুষই করছো তুমি। লোকটাকে নিয়ে ছিনিমিনি করে কি সুখ পাও বুঝি না। কিন্তু প্রশান্তের অনুরোধের জেদে শেষ পর্যন্ত রাজি হতে হয় অলোকাকে। যাই হোক, আমি কিন্তু কথাগুলি বলেই পালিয়ে যাব। কি বলতে হবে লিখে দাও, মুখস্থ করে নি। একটা কাগজ টেনে নিয়ে লেখা শেষ করে প্রশান্ত বলল, এই কথা কটি বলবে। শঙ্কর, প্রাণেশ আমার 22 বছর বয়সে সকল কামনা শুধু তোমাকেই যে লতার মতো জড়িয়ে ধরতে চাইছে। ওগো চিৎচোরা। অলোকা লেখাটা পড়ে নিয়ে বলে, ভারী রগড় করেছ। এসব ভাষা শুনলে কে না বুঝবে যে ভান করা হচ্ছে। তাহলে কি ভান করে একেবারে খাঁটি প্রেমের কথা তা কি করে হয়? তা কি বলতে পারবে? অদ্ভুতভাবে তাকিয়ে প্রশ্ন করে প্রশান্ত। অলোকা বিরক্ত হয়ে বলে, কি যে বলো তুমি না। প্রশান্ত একটু সমস্যায় পড়ে, আমতামতা করে উত্তর দেয়, সে যাই হোক, একটু উদ্ভ্রান্তের মতো কথাগুলি বলবে, তাহলেই তো শুনতে বেশ লাগবে। ভান ফান বুঝতে না পেরে ঘাবড়ে যাবে। বৈঠকখানা সেদিন সন্ধ্যায় এত ভালো করে সাজানো হলো কেন? ফুলদানির ওপর এত বড় দুটো গন্ধরাজের তোড়া রাখবারই বা কি প্রয়োজন ছিল? একগুচ্ছ ধূপকাঠি পুড়িয়ে ঘরের বাতাস এত সুরভিত করাই বা কেন? প্রশান্ত অলোকার দিকে তাকিয়ে উৎসাহে হাসতে থাকে। বাপ রে, ঘরেই যেন সত্যি রোমান্স থমথম করছে। শঙ্করের পায়ের শব্দ শুনে প্রশান্ত পাশের ঘরে পর্দার আড়ালে গিয়ে বসে থাকে। বৈঠকখানার দরজা পর্যন্ত এসেই শঙ্কর থেমে গিয়ে প্রশ্ন করে, প্রশান্ত নেই? প্রশান্ত? অলোকা বলে, না, এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন তো। কখন ফিরবে? আজ তো ফিরতে রাতই হবে, অনেক রাত। রাত হবে? আচ্ছা, আমি আজ তাহলে যাই। মা, সে কি কথা? নতুন করে আপনাকে অনুরোধ করতে হবে নাকি? চা খেয়ে তারপর যাবেন। আসুন আসুন। চা আনে অলোকা। চা খাওয়া শেষ করে শঙ্কর একটা বই তুলে নিয়ে এক মনে পড়তে থাকে। অলোকা উসখুস করে ঘরের ভিতরে পায়চারি করে। চেয়ারের উপরে বসে কিছুক্ষণ, তারপরে ছটফট করে উঠে পড়ে। ঘরের বাইরে গিয়ে বারান্দার আলোর সামনে দাঁড়িয়ে হাতের মুঠো থেকে কাগজটা খুলে নিয়ে লেখাগুলি একবার পড়ে নেয় অলোকা। সবই মুখস্থ করা, তবু একবার যেন মনস্থ করে নেওয়া, যেন আবৃত্তি করতে কোনো ভুল না হয়, কোনো কথা ফসকে না যায়। ঘরে ঢুকেই অলোকা বলল, শঙ্কর বাবু। শঙ্কর বলে, বলুন। 2 মিনিট বৃথায় স্তব্ধ হয়ে রইল। অলোকা মনে মনে কথাগুলি গুছিয়ে নেবার চেষ্টা করতে থাকে। অলোকা, শঙ্কর বাবু, আপনি রোজই এখানে আসেন কেন? শঙ্কর বই পড়া বন্ধ করে বিস্মিত হয়ে অপ্রস্তুতের মতো বলে, আমার আশাটা কি আপনারা পছন্দ করেন না?
না না, শুধু জিজ্ঞাসা করছি কেন আসেন? কাজের তাই আসতে হয়। প্রশান্ত দু একটা পার্টির খোঁজ দেয় তো, তাই। তা না হলে এত ঘন ঘন আপনাদের বিরক্ত করতে কি আমার। শঙ্করবাবু, সেই সামান্য খোঁজ নিতে আর কতক্ষণ সময় লাগে? কিন্তু তারপরও তো ঘন্টার পর ঘন্টা বসে থাকেন কেন? কি দরকার? দরকার দরকার কিছুই নয়। আপনারা কিছু কি মনে করেন? আপনারা কিছু মনে করেন না বলেই বসে থাকি। আহা, তাই বলে কি রোজই আসতে হয়? শঙ্করবাবু, রোজ এখানে আসতে এত ভালো লাগে আপনার? তা ভালো লাগে বই কি, এত সজ্জন আপনারা। পাশের ঘরের চাঞ্চল্য প্রকট হয়ে না পড়লেও বোঝা যায় সেখানে অস্ফুট একটা প্রতিবাদ যেন ইঙ্গিত করে শব্দ হয়ে বেজে উঠছে। মেঝেতে প্রশান্তের জুতোটা দুবার ঘষা লেগে আবার বেশ জোরে একটা শব্দ করেছে। নেপথ্য থেকে যেন কতগুলি সংকেত অলকার ভুল ধরিয়ে দিচ্ছে। অভিনয় ঠিক হচ্ছে না, ঠিক করো। অলকা বলে, আপনার বন্ধু সজ্জন হতে পারেন, কিন্তু আমাকে প্রশংসা করছেন কেন? আমি তো আপনার কোনো উপকার করিনি। শঙ্কর বলে, বন্ধু তো সজ্জন হবেনি, তার জন্য প্রশংসা করবার আর কি আছে? বরং আপনি আপনি কেউ না হয়েও যতখানি। কি কি আমি? যতখানি খাতির করেন, আপনজনের মতো ব্যবহার করেন। আমি খাতির করি? আমি বুঝি আপনজনের মতো ব্যবহার করি? সত্যি বলছেন শঙ্করবাবু? সত্যি বলছেন? শঙ্কর আস্তে আস্তে চোখ দুটি তুলে তাকায় অলকার দিকে। 3-4 মিনিট ধরে ঘাসের ভিতর একটা মূর্ছাহত নীরবতার মধ্যে দেওয়াল ঘড়িটা শুধু টিকটিক করে বাজতে থাকে। কৌতূহলের আবেগে অস্থির প্রশান্তের চোখ দুটি পর্দার আড়াল থেকে সহসা চোরা টেলিস্কোপের মতো উঁকি দেয়। এক হঠাৎ গোধূলির ছোঁয়া লেগে বৈঠকখানার ঘরটা যেন অবাস্তব হয়ে আকাশপটের মতো অনেক দূরে সরে গেছে। শঙ্করের মুখটা যেন ছেঁড়া মেঘের মতো তার মধ্যে ভাসছে। বসন্তের দাগগুলি তবু স্পষ্ট চিনতে পারা যায়। শঙ্করের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে অলকা। একটা রাত্রি শেষের চাঁদ যেন একটা জঙ্গলের মাথার উপর সান্ত্বনার জ্যোৎস্না ছড়াচ্ছে। শুনতে পায় প্রশান্ত, যদিও অলকার স্বরটা কানে কানে বলা কথার মতোই অস্পষ্ট। এখানে আসতে ভালো লাগে? ভালো লাগে শঙ্করবাবু? শঙ্করের ছোট ছোট চোখ দুটো আরো ছোট হয়ে পিলসুজের পোড়া তেলের মতো চিকচিক করতে থাকে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগে অলকা। অলকা বলে, তবে রোজ আসবেন, রোজ আসবেন, আসবেন, কেমন? শঙ্কর চলে যাবার অনেকক্ষণ পরে অলকা বুঝতে পারে পাশের ঘরে আলো জ্বলছে, পুঞ্জ পুঞ্জ সিগারেটের ধোঁয়া ভেসে আসছে। একটা আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে প্রশান্ত বই পড়ছিল। অলকা ব্যস্তভাবে ঘরে ঢুকতেই প্রশান্ত হাসে। রগরটা জমিয়ে তুলেছিল তো বেশ। আবার শান্তভাবে এবং সুস্থির হয়ে
এক মনে বই পড়তেই থাকে প্রশান্ত।